হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 4th নভেম্বর 2024 শিফট 1। তো 4th নভেম্বর 2024 সালের শিফট 1-এ এমটিএস পরীক্ষায় জিকে জিএস পোর্শন থেকে যে 25টি প্রশ্ন এসেছিল, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি আরও এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের সেট নিয়ে আলোচনা করেছি। তো এটার সাথে সাথে তোমরা সেগুলো দেখে নিও, এর সাথে সাথে আরও অনেক ইনফরমেশান পেয়ে যাবে। তো এই সেটটি তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউইপি, কেপি, ডাব্লিউবিসিএস, স্টেটের পিএসসি এক্সাম, জিডি এবং এসএসসি যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আকবরের অধীনে মুঘল প্রশাসনে দিওয়ান ই আলা কোন পদের কথা উল্লেখ করেছেন? তো আকবরের রাজত্বকালে এই দিওয়ান ই আলা ছিল অর্থমন্ত্রী। তো আকবরের যে অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রীর নাম ছিল বা সেই পদের নামটি ছিল দিওয়ান ই আলা। আর এছাড়াও এই যে প্রতিরক্ষা মন্ত্রী, তো প্রতিরক্ষা মন্ত্রী এই যে পদ, এই পদের নাম ছিল মীর বখশি ছিল সামরিক বাহিনীর প্রধান। এবং প্রধানমন্ত্রী ছিল এই ভকিল, মানে আকবর তার নিচে, মানে রাজার নিচে প্রধানমন্ত্রী ছিল, রাজার পরেই এই প্রধানমন্ত্রীর স্থান। তো তার যে পদ, সেই পদের নাম ছিল ভকিল। এছাড়াও কাজী উল কাজাত এই পদটি ছিল এই প্রধান কাজী বা প্রধান বিচারকের পদ। তো এগুলোই হচ্ছে আকবরের রাজত্বকালে মোটামুটি ফেমাস যে পদগুলো ছিল। এছাড়া রাজস্ব বিভাগের যে প্রধান ছিল, তিনি হচ্ছে টোডরমল, তিনিও এই আকবরের রাজত্বকালে ছিল বা আকবরের রাজসভায় ছিল। পরের প্রশ্ন, আচ্ছা এখানে আকবর সম্বন্ধেও কিছু তথ্য দেখে নেওয়া যাক। আকবর কে ছিলেন? আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের থার্ড বা তৃতীয় রাজা। আর এনার আগে আরও যে দুজন ছিলেন, তিনি হলেন, প্রথমে ছিলেন হচ্ছে বাবর, তারপরে হচ্ছে হুমায়ুন, তারপরে হচ্ছে এই আকবর। তো আকবরের রাজত্বকালটা ছিল 1556 থেকে 1605, এটাই ছিল আকবরের রাজত্বকাল। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে নগর জনসংখ্যার হার সবচেয়ে বেশি ছিল? তো 2011 সালের আদমশুমারি, এটি হচ্ছে আমাদের লাস্ট আদমশুমারি বা জনগণনা। এরপরে এখনো পর্যন্ত জনগণনা হয়নি। তো এই 2011 সালের আদমশুমারি অনুসারে নগর জনসংখ্যার হার সবচেয়ে বেশি ছিল এই গোয়া রাজ্যের নগর জনসংখ্যার হার সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, এটা গেল জনসংখ্যার হার। এবার যদি বলা হয় যে 2011 সালের আদমশুমারি অনুসারে সবচেয়ে বেশি বা সবথেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে ছিল, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে, সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে মহারাষ্ট্র দ্বিতীয় পজিশনে, এরপরে ছিল হচ্ছে বিহার, আর 4th পজিশনে ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের এই পশ্চিমবঙ্গ, এটি ছিল 4th পজিশনে। আর যদি বলা হয় যে সবথেকে লোয়েস্ট পজিশনে কে ছিল, তো সেক্ষেত্রে সবথেকে লোয়েস্ট পজিশনে হবে সিকিমে সবচেয়ে কম জনসংখ্যা ছিল। আচ্ছা, এটা গেল স্টেট। এবার যদি বলা হয় যে কোন ইউটি বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে দিল্লিতে জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। আর সবচেয়ে কম ছিল হচ্ছে লাক্ষাদ্বীপ। তো আমি এখানে LKD লিখলাম, লাক্ষাদ্বীপ। তো এই লাক্ষাদ্বীপে সবচেয়ে কম জনসংখ্যা ছিল। এটি হচ্ছে এই 2011 সালের জনগণনা অনুসারে। পরের প্রশ্ন, হকি জাদুঘর মেজর ধ্যানচাঁদ কখন অলিম্পিকে আত্মপ্রকাশ করেছিলেন? তো মেজর ধ্যানচাঁদ, এনাকে বলা হয় হকির জাদুঘর। তো ইনি কখন অলিম্পিকে আত্মপ্রকাশ বা প্রথম কোন অলিম্পিক খেলেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, 1928 সালের আমস্টারডামে যে অলিম্পিক খেলা হয়েছিল, সেই অলিম্পিকে এই মেজর ধ্যানচাঁদ প্রথম খেলা করেছিলেন। পরে প্রশ্ন, বৈদিক যুগে নিম্নলিখিত কোনটি দিয়ে শিক্ষা শুরু হয়েছিল? তো বৈদিক যুগে এই উপনয়ন
উপনয়ন দিয়ে শিক্ষা শুরু হয়েছিল, মানে শিক্ষার প্রাথমিক স্তর ছিল বা শেখার প্রাথমিক স্তর ছিল এই উপনয়ন। পরে প্রশ্ন, নিচের কোন অভিনেতার স্মৃতিকথার নাম আনফিনিশড? তো কোন অভিনেতার স্মৃতিকথা, সেই স্মৃতিকথাটির নাম হচ্ছে আনফিনিশড? তো সঠিক উত্তর হবে প্রিয়াঙ্কা চোপড়া। তো প্রিয়াঙ্কা চোপড়ার স্মৃতিকথার নাম আনফিনিশড। পরে প্রশ্ন, স্থান পূরণ এই মডেলটি প্রতিটি পরমাণুর আপেক্ষিক আকারের ওপর জোর দেয়। তো স্থান পূরণ এই মডেলটি প্রতিটি পরমাণুর আপেক্ষিক আকারের ওপর জোর দেয় এবং তার কিসের ওপর ভিত্তি করে? তো যে আপেক্ষিক আকারের ওপর জোর দেয় সেটি কিসের ওপর ভিত্তি করে জোর দেয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, ভ্যান ডের ওয়ালস এর ব্যাসার্ধ। ভ্যান ডের ওয়ালস এর ব্যাসার্ধের ওপর ভিত্তি করে এই আপেক্ষিক আকারের ওপর জোর দেয়। তো ভ্যান ডের ওয়ালস ইনি ছিলেন একজন ফিজিক্সের সায়েন্টিস্ট। তো তিনি যে রেডিয়াস সম্বন্ধিত তার তত্ত্বটি দিয়েছেন সেটির কথাই এখানে বলা হয়েছে। পরে প্রশ্ন, ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য কি? তো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য এটি ছিল এই নিম্ন আয়ের ব্যক্তি এবং উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং পরিষেবা প্রদান করা। তো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, তো এটি যে কাজগুলি করে সেগুলি হলো এই নিম্ন আয়ের ব্যক্তি বা উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং পরিষেবা প্রদান করা। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। পরে প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে দোআব পাওয়া যায়? তো দোআব এটি দেখতে পাওয়া যায় এই উত্তরের সমভূমি অঞ্চলে। উত্তরের সমভূমি অঞ্চলে এই দোআব দেখতে পাওয়া যায়। তো দোআব বলতে দুটো নদী, ধরো এই একটা নদী আর এখানে একটা নদী, তো এই দুটো নদীর মধ্যবর্তী যে অববাহিকা অঞ্চল সেই অঞ্চলকে বলা হয় এই দোআব। তো এটি দেখতে পাওয়া যায় এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে। পরে প্রশ্ন, নিম্নলিখিত কোন হরপ্পা শহরটি দুর্গবিহীন অবস্থায় পাওয়া যায়? তো হরপ্পা শহর যেটি দুর্গবিহীন অবস্থায় পাওয়া গিয়েছিল সেটি হলো অপশন নাম্বার 3, চানহুদারো। এই শহরটি দুর্গবিহীন অবস্থায় পাওয়া যায়। আর বানওয়ালি, কালীবঙ্গান, লোথাল এই সবগুলোই হচ্ছে হরপ্পান সাইট। আর এগুলি বর্তমানে এই বানওয়ালি আর কালীবঙ্গান বর্তমানে রাজস্থানে অবস্থিত। আর এই যে লোথাল এটি বর্তমানে গুজরাটে অবস্থিত। পরে প্রশ্ন, লোহিত রক্তকণিকার সংখ্যা খুবই কম হয়ে গেলে মানুষের কি রোগ দেখা দেয়? তো লোহিত রক্তকণিকার সংখ্যা খুব কম হয়ে গেলে মানুষের এই রক্তাল্পতা এই রোগটি দেখা দেয়। এখানে অপশন নাম্বার 3 সঠিক উত্তর। পরে প্রশ্ন, অস্ট্রেলিয়া 2021 সালে নিউজিল্যান্ডকে কত ব্যবধানে হারিয়ে পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট জিতেছে? তো 2021 সালে যে পুরুষদের টি-20 বিশ্বকাপ হয়েছিল সেখানে নিউজিল্যান্ডকে 8 উইকেটে পরাজিত করে। আর পুরুষদের টি-20 বিশ্বকাপ এটি অ্যাকচুয়ালি প্রথমে এর নাম ছিল আইসিসি ওয়ার্ল্ড টি-20, বর্তমানে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ এটি নাম পরিবর্তন হয়ে হয় এই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আর এই পুরুষদের টি-20 এটি কন্ডাক্টেড বা আয়োজিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। তো যদি কোশ্চেন আসে যে পুরুষদের টি-20 বিশ্বকাপ এটি কে আয়োজন করে, তো সেখানে সঠিক উত্তর হবে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর প্রথম টি-20 এটি শুরু হয় 2007 সালে, আর প্রথম হয়েছিল সাউথ আফ্রিকাতে। আর লেটেস্ট বা সবচেয়ে শেষে যে খেলাটি হয়েছিল সেটি হয়েছিল 2024 সালে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেটস এই দুটো দেশ মিলেই এই লেটেস্ট এডিশন বা 2024 সালে পুরুষদের টি-20 বিশ্বকাপ খেলা হয়। আর এই 2024 সালে এই খেলায় জয়ী হয় ইন্ডিয়া। 2024 সালে যে পুরুষদের টি-20 বিশ্বকাপ হয় সেখানে জয়ী হয় ইন্ডিয়া। আর নেক্সট এডিশন বা পরের যে টি-20 বিশ্বকাপ সেটি হবে এই 2026 সালে। এটি হবে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে, মানে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা, মানে হোস্ট কান্ট্রি হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এই দুটো দেশ মিলে এই নেক্সট বা 2026 সালে টি-20 বিশ্বকাপ হোস্ট করবে। পরের প্রশ্ন, নিচের কোন শহরে কর্তব্য পথে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বা প্যারেড অনুষ্ঠিত হয়?
তো প্যারেড বা কুচকাওয়াজ, যেটা প্রজাতন্ত্র দিবসের প্যারেড, সেটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এই নিউ দিল্লিতে। নিউ দিল্লির কর্তব্য পথে এটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবস এটি অনুষ্ঠিত হয় 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে, তো এটি প্রতি বছর 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন, পণ্ডিত জানকী প্রসাদ কোন কত্থক ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? তো এই জানকী প্রসাদ ইনি এই বেনারস কত্থক ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2। পরে প্রশ্ন, সীতারা দেবী ছিলেন ভারতের একজন ধ্রুপদী নৃত্যশিল্পী। তো সীতারা দেবী ইনি ভারতের একজন ধ্রুপদী নৃত্যশিল্পী ছিলেন, যিনি কোন নৃত্য পরিবেশনা করতেন? তো সীতারা দেবী ইনি এই কত্থক নৃত্য পরিবেশনা করতেন বা পরিবেশন করতেন। কত্থক এটি হচ্ছে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের একটি ধ্রুপদী নৃত্য। আর এই কত্থক নৃত্যের সঙ্গে আরও যে উল্লেখযোগ্য বা ফেমাস ব্যক্তিগণ জড়িত আছেন তারা হলেন পণ্ডিত বিরজু মহারাজ, কুমুদিনী লাখিয়া, শম্ভু মহারাজ, গোপী কৃষ্ণা, এনারা সবাই এই কত্থক নৃত্যের সঙ্গে জড়িত। পরে প্রশ্ন, তুষার, বৃষ্টিপাত অথবা ঝর্ণার জল স্থলভাগের মধ্য দিয়ে নিচের দিকে প্রবাহিত হয় এবং অবশেষে নদী বা সমুদ্রের মতো বৃহৎ জলাশয়ে মিশে যায়। এই ভূমি অঞ্চলকে কি বলা হয়? তো যে ভূমির মধ্য দিয়ে এই জল প্রবাহিত হয়ে নদী বা সমুদ্রে মিশে যায় সেই ভূমি অঞ্চলকে বলা হয় নিষ্কাশন অববাহিকা। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, নিষ্কাশন অববাহিকা। পরে প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আঞ্চলিক বিষয়ে ব্রিটিশ সরকারের প্রথম হস্তক্ষেপ কোন আইন ছিল? মানে কোন আইনের দ্বারা ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন বিষয়গুলির উপর হস্তক্ষেপ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, 1973 সালের রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়ে হস্তক্ষেপ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়? তো 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন এই অরবিন্দ পানাগাড়িয়া। ইনি হচ্ছেন 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। আর বর্তমানে ইনি এখনো পর্যন্ত আমাদের অর্থ কমিশন আছেন। আর এছাড়া আরও একটি প্রশ্ন, যে আমাদের এই অর্থ কমিশন এই বিষয়টি আমাদের সংবিধানে 280 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে অর্থ কমিশনের বিষয়টি। পরে প্রশ্ন, ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো 1917 সালে ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করে অ্যানি বেসান্ত। বানানটা একটু ভুল হতে পারে, অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন। আর এটি প্রতিষ্ঠা করে চেন্নাইতে। পরে প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দিপা নামে পরিচিত কাটা এবং পোড়ানো কৃষিকাজ চালু আছে? তো কাটা এবং পোড়ানো এটি যে ইংলিশ টার্ম সেটি হচ্ছে স্লাশ অ্যান্ড বার্ন। এই দিপা নামে স্লাশ অ্যান্ড বার্ন কৃষিকাজ এটি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটে বা দেখা যায়? তো অপশান নাম্বার 4, এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই দুটি জায়গায় এই দিপা নামে স্লাশ অ্যান্ড বার্ন কৃষিকাজ দেখা যায়। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনা এটি কোন রাজ্য সরকার চালু করেছিল? তো এটি এই মধ্যপ্রদেশ রাজ্য সরকার চালু করেছিল। মধ্যপ্রদেশ এর ক্যাপিটাল বা বর্তমান রাজধানী আছে ভোপাল। মধ্যপ্রদেশের বর্তমান সিএম আছেন মোহন যাদব, আর বর্তমান গভর্নর আছেন মঙ্গুভাই সি প্যাটেল। পরে প্রশ্ন, একটি পরিবেশ অনির্দিষ্টকালের জন্য সর্বোচ্চ কত জনসংখ্যা টিকিয়ে রাখতে পারে এবং তার নাম কি? অ্যাকচুয়ালি একটি পরিবেশ যতটা জনসংখ্যাকে টিকিয়ে রাখতে পারে সেই টার্ম বা সেই বিষয়টি কি এখানে সেটি জানতে চাওয়া হয়েছে। তো সেই বিষয়টিকে বলা হয় বহন ক্ষমতা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, বহন ক্ষমতা। এই টিকিয়ে রাখার যে বিষয় এটি হচ্ছে বহন ক্ষমতা। পরে প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে হা নামের গ্রীষ্ম উৎসব
এটি কোন প্রতিবেশী দেশে পালিত হয়? তো এটি পালিত হয় ভুটানে। ভুটান এর বর্তমান রাজধানী আছে থিম্পু। আর ভুটানের যে টাকা বা কারেন্সি আছে সেটিকে বলা হয় গুলট্রাম। পরের প্রশ্ন, 16ই ফেব্রুয়ারি 2023 এ সিকিমের নতুন গভর্নর হিসেবে গ্যাংটকের রাজভবনে শপথ নেন। কে শপথ নেন? তো গ্যাংটক এটি হচ্ছে সিকিমের রাজধানী। তো এই গ্যাংটকের রাজভবনে শপথ নেন এই লক্ষণ প্রসাদ আচার্য। ইনি 2023 সালে গভর্নর হিসেবে শপথ নেন। কিন্তু বর্তমানে ইনি চেঞ্জ হয়ে বর্তমান সিকিমের যিনি গভর্নর আছেন তিনি হলেন এই ওম প্রকাশ মাথুর। বর্তমান সিকিমের গভর্নর আছেন। আর বর্তমান সিকিমের চিফ মিনিস্টার বা সিএম আছেন প্রেম সিং তামাং। আর সিকিম রাজ্য এটি গঠিত হয় 16ই মে 1975। 16ই মে 1975 সালে সিকিম রাজ্যটি গঠিত হয়। এটি গঠিত হয়েছিল 36th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এই সিকিম রাজ্যটি গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান মূলত কয়টি ধারা নিয়ে গঠিত হয়েছিল? তো ভারতীয় সংবিধান এটি মূলত এই 395টি ধারা নিয়ে গঠিত হয়েছিল। মানে অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধান যখন প্রথম তৈরি হয় বা প্রথম চালু হয় তখন ভারতের সংবিধানে এই 395টি ধারা ছিল। আর এর সাথে সাথে 12টি পার্ট বা 12টি অধ্যায় ছিল এবং 8টি শিডিউল ছিল। 12টি অধ্যায় এবং 8টি শিডিউল ছিল। আচ্ছা, ভারতের সংবিধান এটি কত সালে গৃহীত হয়? তো ভারতের সংবিধান এটি গৃহীত হয় 26শে নভেম্বর 1949। আর এটি কার্যকর হয়। আর এই 26শে নভেম্বর এটাকেই ভারতের সংবিধান দিবস বা ভারতের সংবিধান ডে বলা হয়। আর এত সালে এটি হচ্ছে গৃহীত হয়। আর 26শে জানুয়ারি 1950 সালে এই ভারতের সংবিধান এটি কার্যকর হয় বা বলবৎ করা হয়। পরের প্রশ্ন, এবং এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যের সঙ্গে কোন নৃত্যগুরু জড়িত যিনি 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? তো 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এই কুচিপুড়ি নৃত্যের জন্য। ইনি হলেন গুরু ভেমপতি চিন্নাসোত্তম। ভেমপতি চিন্নাসোত্তম ইনি 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর কুচিপুড়ি এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য। আর এই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে জড়িত আরও কিছু ফেমাস ব্যক্তিগণ আছেন যারা হলেন এই রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি। এনারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ। এছাড়াও আছেন এই যামিনী কৃষ্ণমূর্তি, শোভা নাইডু, এনারাও এই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে জড়িত। তো যাই হোক, 25টি প্রশ্ন কমপ্লিট হয়েছে। আজকে ক্লাসে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে।